আসসালামু আলাইকুম। ইনফিনিটি স্কুলে সবাইকে স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থীরা, সূচকের ধারাবাহিক ক্লাসে আমি সূচকের ২য় ক্লাস নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে বেসিক্যালি সূচকের যে ক্লাসটা করব সেটা হচ্ছে ১ম শ্রেণীর অনুশীলনী ৪.১, হ্যাঁ? এর আগে আমরা ১ম ক্লাসে করেছিলাম অনুশীলনী ৪.১ এর যতগুলো উদাহরণ ছিল এবং সূচকের কিছু বেসিক আলোচনা করা হয়েছিল। আর আজকে আমরা এই ৪.১ এর যে অনুশীলনী আছে এবং অনুশীলনীর প্রবলেম গুলো আছে, এই অনুশীলনীর প্রবলেম গুলো আমরা একদিনে এই এক ক্লাসে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তোমরা না টেনে পুরো ভিডিওটা দেখবা। তাহলে কিন্তু কোন টাইপের প্রবলেম গুলো কিভাবে সলিউশন করা যায়, ইজিলি সলিউশন করা যায় সেটা কিন্তু তোমরা শিখতে পারবা ইনশাআল্লাহ। তো ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে সূচকের ২য় ক্লাসটা শুরু করা যাক। তো যাই হোক, এই সূচকের ২য় ক্লাসে আমরা ১ম এ যেটা করব সেটা হচ্ছে সূচকের যে সূত্রগুলো আমরা বেসিক লেভেলের যে সূত্রগুলো আমরা আগের ক্লাসে পড়েছিলাম সেগুলো একটু রিভিউ করব, ঠিক আছে? তো ঠিক আছে, দেখো ১ম এ সূত্রটা লেখা আছে এখানে a টু দ্যা পাওয়ার m into a টু দ্যা পাওয়ার n equal to a টু দ্যা পাওয়ার m plus n। অর্থাৎ আমরা জানি বেস যদি সেম হয়ে যায়, হ্যাঁ? দেখো বেস কিন্তু a আর a এখানে বেস সেম। তো সেম বেজের ক্ষেত্রে এবং মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে বেসটা লেখার পরে এই উপরে যে পাওয়ার গুলো থাকে সেই পাওয়ার গুলো যোগ হয়ে যায়, ঠিক আছে? তো এখানে কিন্তু m এর মান হতে পারে 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি। আর n টাও কিন্তু তাই 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি। m মানে যে m আর n মানে যে n তা কিন্তু নয়। m এর কিন্তু বিভিন্ন ভ্যালু হতে পারে। সেই ভ্যালুগুলো আলটিমেটলি এখানে আমরা যোগ করব, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল হচ্ছে ১ নম্বরের ক্ষেত্রে। আর ২ নম্বরের ক্ষেত্রে দেখো, দেখো এখানে a টু দ্য পাওয়ার m ডিভাইডেড a টু দ্য পাওয়ার n, অর্থাৎ এই বেস আর এই বেস সেম এবং তাদের মাঝখানে একটা ভাগ চিহ্ন আছে। তো ভাগ চিহ্ন থাকলে বেসগুলো সেম বেসের কারণে একটা বেস লিখবো। আর এখানে হচ্ছে m আর এই নিচে যেটা থাকবে সেটা হচ্ছে মাইনাস হবে। ঠিক আছে? তো এটা কিন্তু এইখানেও কিন্তু এই m এর মান কিন্তু এই যে 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি। এখানে n এর মান 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি হতে পারে। তো সেই পাওয়ার গুলো কিন্তু বেসিক্যালি এখানে কি হবে? ভাগ আকারে থাকলে এখানে আমরা বিয়োগ আকারে লিখে দিব। অবশ্যই বেস কিন্তু সেম হতে হবে। ঠিক আছে? তারপর দেখো এখানে ৩ নম্বরে ৩ নাম্বার আছে হচ্ছে a আর b এ কম্বাইনলি a আর b এর উপরে কিন্তু পাওয়ার n আছে। তো আমি কিন্তু আগে বলছিলাম যে কম্বাইনলি যদি উপরে পাওয়ার কিছু থাকে তাহলে সেই পাওয়ারটা কিন্তু ডিভাইড হয়ে দুটার উপরেই যাবে। অর্থাৎ সে পাওয়ারটা দুটার উপরেই থাকবে। ঠিক আছে? তারপরে ৪ নম্বরে দেখো, ৪ নম্বরে দেখো এই যে a বাই b টু দা পাওয়ার n, এটা মানেও কিন্তু a এর উপর পাওয়ার n আছে এবং b এর উপরও পাওয়ার n আছে। ঠিক আছে? তারপরে ৫ নাম্বার কি দেখো, a টু দা পাওয়ার m তার উপর আবার পাওয়ার হচ্ছে n। ঠিক আছে? a টু দা পাওয়ার m টু দা পাওয়ার n। আচ্ছা, পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে তাহলে সেই দুটো পাওয়ার কিন্তু কি হবে? গুণ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ এইটার যদি একটা এক্সাম্পল দেওয়া যায়, মনে করো যে a হচ্ছে 2 আর m হলো 3 আর an হলো 2। তাহলে এটা মানে কিন্তু 2 টু দ্য পাওয়ার 3 ইনটু 2 ইকুয়াল টু 2 টু দ্য পাওয়ার 6। ঠিক আছে? তারপর দেখো এই যে ৬ নাম্বারটা, ৬ নাম্বার কি আছে? a টু দ্য পাওয়ার 0 ইকুয়াল টু 1। আচ্ছা, এটা কিন্তু আগে বলছিলাম যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান হয়ে যাবে 1। সেটা হতে পারে a, হতে পারে x, হতে পারে b, অথবা 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি যাই হোক না কেন, সেটার উপর যদি পাওয়ার 0 থাকে তাহলে সেটার মান কিন্তু আলটিমেটলি 1 হয়ে যাবে। ঠিক আছে? এটা তোমাদেরকে বলছিলাম। আর এই ৭ নাম্বারটা দেখো, ৭ নাম্বার আছে হচ্ছে a টু দ্য পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1 বাই a টু দ্য পাওয়ার n। আচ্ছা, তার মানে যদি a টু দ্য পাওয়ার মাইনাস আকারে কোনো কিছু থাকে পাওয়ারে, তাহলে সেই পাওয়ারটা কিন্তু নিচে আসলে হবে হচ্ছে প্লাস আকারে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তো এটা কিভাবে প্রমাণ করতে পারি আমরা? দেখো একটু খেয়াল করো। আচ্ছা, এইখান থেকে আমরা এটা প্রমাণ করি যদি, দেখো 1 মানে আমরা লিখতে পারবো কিন্তু a টু দ্য পাওয়ার 0। তারপরে দেখো নিচে a টু দ্য পাওয়ার n। ঠিক আছে? আচ্ছা, কেন 1 এর পরিবর্তে a টু দ্য পাওয়ার 0 লিখলাম? কারণ 1 ও যা a টু দ্য পাওয়ার 0 ও তাই। এই যে দেখো এখানে আমরা একটু আগেই দেখেছিলাম যে কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে সেটার মান হয়ে যাবে 1। আচ্ছা, তো এখন দেখো এখানে আমরা কি করতে পারি? এই যে দেখো এই বেজ আর এই বেজ সেম, এজন্য একটা বেজ লিখলাম। আর এই দুটো বেজের মধ্যে কিন্তু ভাগ চিহ্ন আছে। এই কারণে আমরা কি করব? উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করব। কারণ ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে কি হলো? 0 থেকে বাদ দিলে তো -1 হবে। এই যে দেখো, তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম। দেখছো কিভাবে পেলাম? আচ্ছা, যাই হোক,
এরপর দেখো 8 নাম্বারটাতে কি বলছে, রুট এ ইকুয়াল টু এ টু দ্য পাওয়ার হাফ। আচ্ছা, এই রুটের মান হচ্ছে হাফ। ঠিক আছে, কোথাও রুট দেখলে আর রুটের ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে তার উপরে পাওয়ার হচ্ছে হাফ আছে বলে তোমাদেরকে ধরে নিতে হবে, বা সেটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু, অর্থাৎ রুটের ভ্যালু হচ্ছে হাফ। আচ্ছা, তারপর দেখো এখানে দেখো এন রুট এ ইকুয়াল টু এ টু দ্য পাওয়ার 1/n। আচ্ছা, তো এখানে n তম রুট মানে হচ্ছে, বা n তম মূল মানে হচ্ছে এই n এর মান কিন্তু 3, 4, 5, 6, 7 ইত্যাদি হতে পারে। অর্থাৎ এখানে আমরা এই n টু দ্য পাওয়ার, আচ্ছা, অর্থাৎ এখানে আমরা এই যে n রুট এ ইকুয়াল টু এভাবে লিখতে পারি যে 3 রুট 4। এটা মানে কিন্তু 4 এর উপর হচ্ছে 1/3। ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে এরকম হতে পারে যে ফিফথ রুট অফ এ, তার মানে হচ্ছে এর উপর রুট হলো 5। তারপর হতে পারে হলো সিক্স রুট অফ এক্স, তার মানে এক্স এর উপর হচ্ছে 1/6। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এখন আমরা বইয়ের যে প্রবলেম গুলো আছে সেগুলো সলভ করতে চলে যাব। ঠিক আছে, তো আশা করছি তোমার সাথেই আসো। আর তোমরা যদি একটু কেয়ারফুলি দেখো তাহলে কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবো। ঠিক আছে, কোনো প্রবলেম হলে আমাকে জানাবে। তো ঠিক আছে, এখন প্রবলেম গুলো সলভ করা যাক। দেখো তোমাদের জন্য বোর্ডে আমি দুটো প্রবলেম লিখে রাখছি, 6 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার। তো এই দুটা কিন্তু খুবই ইজি প্রবলেম। ঠিক আছে, তো দেখো এটা কিভাবে সলভ করা যায়। এখানে দেখো সবগুলোর উপর রুট আছে, তাহলে কিন্তু এটাকে আমরা একবারে কম্বাইন্ডলি এভাবে লিখতে পারি। হ্যাঁ, ওয়াই ইনভার্স ইন্টু জেড ইনভার্স এক্স, এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, তো এখন দেখো এই যে রুটের ভিতর যে সেম বেস যেগুলো আছে সেগুলো একটু ক্যালকুলেশন করা যাক। দেখো এক্স এর উপর এখানে -1 আছে, আর এখানে এক্স এর উপর আছে হচ্ছে +1। তাহলে বেস যেহেতু সেম, তাহলে তাদের পাওয়ার গুলো আমি যোগ করে ফেললাম। তারপরে ওয়াই ক্ষেত্রে দেখো এখানে আছে হচ্ছে +1 আর এখানে আছে হচ্ছে -1, তাহলে +1 আর -1 আমি যোগ করে ফেললাম। তারপর দেখো জেড এর ক্ষেত্রে কি হবে, জেড এর ক্ষেত্রে এখানে আছে হচ্ছে 1 প্লাস -1 হলে -1 হচ্ছে, এই যে এখানে আছে +1 আর এখানে আছে -1। তারপরে আমি কম্বাইন্ডলি এখানে একটা রুট দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো এখানে কি হলো, এক্স এর উপর 0, ওয়াই এর উপর হলো 0, আর হলো জেড এর পাওয়ার 0। তাহলে কিন্তু সবগুলোর মান হলো 1 ইন্টু 1 ইন্টু 1 হলো √1 ইকুয়াল টু 1। এটার আনসার হলো কিন্তু 1। ঠিক আছে। আচ্ছা, তারপর এটা দেখো এটা কিভাবে সলভ করা যায়। আচ্ছা, এ ইনভার্স মানে কি, 2 তো উপরে থাকবে, এ ইনভার্স মানে হচ্ছে 1/a, তাই না? তারপরে 3 থাকবে এখানে উপরে। আর বি ইনভার্স মানে কি, বি ইনভার্স মানে হচ্ছে 1/b, এখানে 1/a আর এখানে 1/b। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এই পুরোটার উপর কম্বাইনলি আছে হচ্ছে ইনভার্স। আচ্ছা, এখান তার মানে কি হচ্ছে 2/a প্লাস 3/b হচ্ছে এই জায়গায়, তাই না? আর এখানে কম্বাইনলি একটা ইনভার্স আছে। আর হচ্ছে এখানে দেখো এ বি লসাগু করলে এখানে আসবে হচ্ছে 2b প্লাস 3a। ঠিক আছে, আর এখানে একটা ইনভার্স আছে। আচ্ছা, ইনভার্স মানে কি, ইনভার্স মানে কিন্তু বেসিক্যালি যে বেজের উপর পাওয়ার ইনভার্স থাকবে সেই বেজটা কিন্তু উল্টে যাবে। উল্টে যাবে মানে মনে করো এক্স এর উপর হচ্ছে ইনভার্স আছে, তার মানে এক্স এর, আচ্ছা, একটা সংখ্যার এই 2, এই 2 এর নিচে কিছু নাই মানে কিন্তু 1 আছে, এটা আমরা বলি, তাই না? তাহলে এই এক্স এর নিচে কিছু নেই মানে কিন্তু আমরা ধরে নিই হচ্ছে কি আছে, 1 আছে, তাই না? তো সেটাই কিন্তু অ্যাকচুয়ালি উল্টে যাবে, অর্থাৎ এটা হবে হচ্ছে 1/x। এটাকে বলে উল্টে যাওয়া। এই যে এক্স উল্টে গিয়ে হলো 1/x। তো এখানে তো আর ভিতরে এক্স নাই, এখানে যে পুরোটা আছে পুরোটাই উল্টে যাবে, অর্থাৎ এই এ বিটা উপরে যাবে, আর হচ্ছে এই 3a প্লাস 2bটা নিচে আসবে। ঠিক আছে। তো এবার দেখো 7 নম্বর প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি। দেখো এই প্রবলেমগুলো সলভ করার টেকনিক হলো, এখানে টু দি পাওয়ার n+4 আছে, এটা লিখে দাও। আর এখানে 4 কে আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে কোনো সংখ্যা যদি এরকম থাকে যে বড় বা ভাঙানো যায় তাহলে সেই সংখ্যাকে কিন্তু মৌলিক সংখ্যা পর্যন্ত ভাঙাতে হবে। অর্থাৎ কোনো সংখ্যা যদি মৌলিক আকারে না থাকে, মৌলিক রূপে না থাকে, তাহলে তাকে কিন্তু আমাদের মৌলিক রূপে কনভার্ট করে তারপরে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই 4 কে আমাদের মৌলিক রূপে কনভার্ট করতে গেলে এখানে কি লিখতে পারি, 2 স্কোয়ার লিখতে পারি। তারপরে টু দি পাওয়ার n+1 আছে, এটা লিখে দাও। আর নিচে দেখো, আচ্ছা নিচে দেখো এখানে হচ্ছে বেস 2, এখানে বেস 2, আর দুটো বেজের মধ্যে চিহ্নটা হলো ভাগ। তাহলে দুটো বেজের মধ্যে ভাগ চিহ্ন থাকলে পাওয়ার গুলো কি হবে, পাওয়ার গুলো হচ্ছে একটা থেকে একটা বিয়োগ হবে, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ হবে। তো এটার পাওয়ার কিছু নাই মানে হচ্ছে 1 আছে, তাহলে এখানে একটা 1 বিয়োগ হবে। আচ্ছা, তারপর দেখো এখানে টু টু দ্য পাওয়ার n+4 মাইনাস, এখানে দেখো
টু টু দ্য এই দুটা বেজের মধ্যে কি গুণ চিহ্ন আছে না, তাহলে পাওয়ার গুলো কি যোগ হবে না? তাহলে যোগ হলে হচ্ছে n+1+2 হবে, যোগ করে দিলাম। আর এখানে কিন্তু নিচে একটু ক্যালকুলেশন করো, দেখো n+1 হলো, এই যে 2 থেকে 1 বাদ দিলাম, তাহলে হচ্ছে 1 হলো। আর এখানে এসে কি হবে, টু দ্য পাওয়ার n+4, আর এখানে হচ্ছে মাইনাস টু টু দ্য পাওয়ার n+3 ডিভাইডেড টু টু দ্য পাওয়ার n+1, তাই না? দেখো এখানে আমরা কিন্তু এটাকে কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারবো টু দ্য পাওয়ার n ইন্টু টু দ্য পাওয়ার 4, তাই না? টু টু দ্য পাওয়ার n আর টু টু দ্য পাওয়ার 4 মানে কিন্তু এই যে এটা সেম জিনিস। অর্থাৎ এই যে এখন যদি আমরা একটা পাওয়ার লিখি তাহলে কিন্তু n+4 লিখবো, তাই না? তারপরে মাইনাস দিয়ে দেখো এখানে টু টু দ্য পাওয়ার n ইন্টু টু টু দ্য পাওয়ার 3 লিখতে পারবো। আর নিচে দেখো এখানে কিন্তু টু টু দ্য পাওয়ার n ইন্টু টু টু দ্য পাওয়ার 1 লিখতে পারবো, তাই না? আচ্ছা এখন দেখো উপরে দেখো, উপরে কিন্তু এই পাশে, এই যে এই পাশেও টু টু দ্য পাওয়ার n আছে, আবার এই পাশেও টু টু দ্য পাওয়ার n আছে, এই যে দেখো, আবার নিচেও কিন্তু টু টু দ্য পাওয়ার n আছে। তাহলে আমরা উপরে টু টু দ্য পাওয়ার n কমন নিতে পারি। তাহলে এখানে থাকতেছে টু টু দ্য পাওয়ার 4, এই যে এটা থাকতেছে টু টু দ্য পাওয়ার 4 মাইনাস এখানে দেখো কি থাকতেছে, এটা কমন নিলাম, তাহলে এটা থাকতেছে, অর্থাৎ টু টু দ্য পাওয়ার 3 থাকতেছে, তাই না? আর নিচে কি থাকতেছে দেখো তো, নিচে থাকতেছে হচ্ছে টু টু দ্য পাওয়ার n ইন্টু এই যে টু টু দ্য পাওয়ার এই যে 1, তাই না? এখন এই যে টু টু দ্য পাওয়ার n টু টু দ্য পাওয়ার n যদি কেটে দাও, তাহলে উপরে থাকতেছে হচ্ছে টু টু দ্য পাওয়ার 4 মাইনাস টু টু দ্য পাওয়ার 3 ডিভাইডেড টু টু দ্য পাওয়ার 1। তো দেখো তো টু টু দ্য পাওয়ার 4 মানে কত, টু টু দ্য পাওয়ার মানে হচ্ছে 16, আর টু টু দ্য পাওয়ার 3 মানে কত, 8 ডিভাইডেড 2, অর্থাৎ হচ্ছে 8/2 ইকুয়াল টু 4। এটার অ্যান্সার হলো 4। তো এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি বুঝে বুঝে এই টাইপের ছোট প্রবলেম গুলো সলভ করতে পারবো, ঠিক আছে? তো চলো আমরা পরের প্রবলেমটা দেখি কি আছে। আহ, তো যাই হোক, আমরা কিন্তু সব প্রবলেম সলভ করব না, আমরা বেসিক্যালি যে প্রবলেম গুলো একটু তোমাদের সলভ করতে সমস্যা হতে পারে, মানে যে অঙ্কগুলো তোমরা করতে গিয়ে একটু মানে বেঁধে যেতে পারো অথবা একটু কনফিউশন লাগতে পারে, একটু কনফিউজ হতে পারো, সেই প্রবলেম গুলো কিন্তু বেসিক্যালি আমরা সলভ করার ট্রাই করব। যাই হোক, যদি ক্লাসটা বেশি বড় হয়ে যায়, যদি এক ক্লাসে শেষ না হয়, মানে এই ক্লাসে যদি শেষ না হয়, তাহলে পরবর্তী ক্লাসে শেষ করব, সেটা নিয়ে কোনো টেনশন নাই। তো যাই হোক, দেখি আমরা একটু, তো যাই হোক পরের প্রবলেমটা আমরা দেখি, পরে কোন প্রবলেমটা করা যায় একটু দেখে নিই। আচ্ছা, তো এখন দেখো আমরা এই যে 8 নম্বর অঙ্কের সমাধানটা করব। এটা কিন্তু দেখে মনে হতে পারে যে একটু ক্রিটিক্যাল টাইপের, আসলে কিন্তু ক্রিটিক্যাল কিছুই না, এটা খুবই সোজা। তো দেখো কিভাবে এটা খুব সহজে আমরা সমাধান করতে পারি। এখানে দেখো উপরে আছে 3 টু দ্য পাওয়ার m+1, এটা রেখে দাও। আর নিচে দেখো এটা, এই যে পাওয়ারের উপর পাওয়ার, তার মানে এই দুটো পাওয়ার কি হবে, গুণ হবে, তাই না? তাহলে এম আর এম গুণ করলে হচ্ছে m², আর এম আর -1 গুণ করলে হচ্ছে -m, তাই না? এখানে ভাগ আছে, ভাগ রেখে দাও। আর 9 কে আমরা একদম মৌলিক সংখ্যা ভাঙালে হবে 3², 3², আর এখানে হচ্ছে তার উপর পাওয়ার আছে m+1। আচ্ছা, তারপরে দেখো নিচে কি আছে, নিচে দেখো এখানে পাওয়ারের উপর পাওয়ার, তার মানে দুটো পাওয়ার গুণ হবে। তো এই দুটো পাওয়ার যদি গুণ হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারবো m-1 ইন্টু m+1, তাই না? আচ্ছা এখন দেখো এখানে 3 টু দ্য পাওয়ার m+1টা রেখে দাও, আর এখানে 3 টু দ্য পাওয়ার m² মাইনাস m রেখে দাও, ভাগ, এখানে দেখো এই যে 3 আছে, আর হচ্ছে এই পাওয়ারটা এই পাওয়ারের সাথে গুণ হয়ে গেলে হবে হচ্ছে 2m+2, তাই না? আর নিচে দেখো এই যে এখানে কি a-b ইন্টু a+b সূত্র আকারে পেয়ে গেছি আমরা। তো এখানে আমরা এই জন্য লিখতে পারি হচ্ছে m² মাইনাস 1², লেখার প্রয়োজন নেই, শুধু 1 লিখে রাখলাম। তাহলে এটা হলো a² মাইনাস b², a² মাইনাস b² মানে হচ্ছে a-b ইন্টু a+b, তাই না? তো দেখো এখানে, এখানে বেস হলো 3, এখানে হলো বেস 3, তাহলে একটা বেস আমরা লিখে দিলাম। আর দেখো এখানে, তাহলে কি হবে, তো এখানে যেহেতু এই দুটো বেজের মধ্যে ভাগ আছে, তাহলে ভাগ থাকলে আমরা কি জানি, ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো বিয়োগ হবে, তাই না? তো তাহলে বেজ লিখলাম, আর উপরে পাওয়ার হচ্ছে m+1, আর নিচের পাওয়ারটা হচ্ছে বিয়োগ হবে। তো বিয়োগ হলে হয়ে যাবে হচ্ছে -m², আর এখানে মাইনাস হচ্ছে, এটা হবে +m, ঠিক আছে? আর এখানে ভাগ আছে, ভাগ রেখে দাও। এখানে দুটো বেস সেম এবং তাদের মধ্যে ভাগ চিহ্ন আছে, তাহলে বেস একটা লিখবো, আর উপরের পাওয়ারের সাথে হচ্ছে নিচের পাওয়ারটা কি হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে এটা বিয়োগ করলে হবে -m², আর এখানে হচ্ছে যেহেতু -1 আছে, এটা হয়ে যাবে +1, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো এগুলো একটু যোগ বিয়োগ করে ফেলি। এম আর এম হচ্ছে 2m, 3 এর উপর হচ্ছে 2m, আর এখানে হচ্ছে +1 -m² থাকলো, আর এখানে দেখো ভাগ
দেওয়ার পরে এখানে যদি ক্যালকুলেশনটা আমরা করে ফেলি, তাহলে এখানে 2m থাকছে, আর 2 আর 1 হচ্ছে 3, আর মাইনাস m স্কোয়ার থাকছে এখানে, তাই না? আচ্ছা, তো এখন দেখো এখানেও বেস 3, এখানেও বেস 3, এবং তাদের মাঝখানে কিন্তু একটা ভাগ চিহ্ন আছে। তাহলে ভাগ চিহ্ন থাকলে কি হবে, প্রথম যে বেজের পাওয়ার সেই পাওয়ার থেকে দ্বিতীয় বেজের পাওয়ারটা, এই পাওয়ারটা আর কি বিয়োগ হবে। তাহলে দেখো এখানে একটা বেজ লিখে দিলাম, এখানে আছে 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার। তাহলে এই পাওয়ারটা বিয়োগ যদি করি তাহলে হবে 2m মাইনাস 3, আর এখানে হচ্ছে প্লাস m স্কোয়ার হয়ে যাবে, তাই না? এখানে দেখো এই যে m স্কোয়ার আর এই যে m স্কোয়ার কেটে যাচ্ছে, আর 2m আর 2m মাইনাস 2m কেটে যাচ্ছে, আর তাহলে থাকছে কি 3 এর উপর, এখানে প্লাস 1 এখানে মাইনাস 3, তার মানে মাইনাস 2 থাকতেছে। আর ইনভার্স থাকা মানে কি, সেটা হলো নিচে গিয়ে হচ্ছে প্লাস হবে, তাই না? তাহলে কি হলো 1/9, এটা হচ্ছে এই অঙ্কের আনসার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর এটা কিন্তু তোমরা সুন্দরভাবে যদি নিজেরা করো আর খাতা যদি উঠিয়ে নাও তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। তো ঠিক আছে, চলো আমরা পরের প্রবলেমটা সলভ করি। তো দেখো 9 নম্বর অঙ্কে আমাদের প্রমাণ করতে বলছে যে এটা ইকুয়াল টু এটা। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা এই লেফট হ্যান্ড সাইড থেকে যদি শুরু করি, তাহলে দেখো এখানে আছে 4 টু দ্য পাওয়ার n-1, আর এখানে 2 টু দ্য পাওয়ার n-1। হ্যাঁ, তো এটাকে আমরা কি লিখতে পারি, এই যে দেখো 4 কে আমরা কিন্তু ভাঙাতে হবে, 2 স্কোয়ার, তাই না? আর এখানে একটা n আছে, আর এখানে -1 আছে, লিখে দিলাম, আর নিচে 2 টু দ্য পাওয়ার n-1 আছে, তাই না? আচ্ছা, তো এখন দেখো এখানে এই 2 টু দ্য পাওয়ার, এই পাওয়ার আর এই পাওয়ারটা গুণ হয়ে যাবে। আচ্ছা, হবে হচ্ছে 2 টু দ্য পাওয়ার 2n-1, আর এখানে আছে 2 টু দ্য পাওয়ার n-1। আচ্ছা, এইটা মানে আমরা কি লিখতে পারি, 2 টু দ্য পাওয়ার n স্কোয়ার, এটা কিন্তু আমরা লিখতে পারি। -1 আছে, লিখে দিলাম, আর নিচে যেটা আছে এটা নিচে লিখে দিব। আচ্ছা, তো দেখো এখানে কিন্তু এটা মানে কি, এটা হচ্ছে যদি আমরা মনে করি এটা a স্কোয়ার, আর মাইনাস এটা 1 স্কোয়ার দিলে কিন্তু এটা হবে b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হিসাবে এটা আমরা ব্যবহার করতে পারি, এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। আর এই সূত্র আমরা জানি হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? তাহলে এখানে যদি আমরা একটু ভেঙে নিই, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে 2 টু দ্য পাওয়ার n প্লাস 1, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর নিচে আছে হচ্ছে 2 টু দ্য পাওয়ার n-1। তো দেখো এটা কেটে যাচ্ছে, থাকছে হলো 2 টু দ্য পাওয়ার n+1। এটা হলো রাইট হ্যান্ড সাইড প্রুফড। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এগুলো আসলে খুবই বেসিক লেভেলের প্রবলেম, এগুলো খুব সহজেই বুঝতে পারবো, আশা করি সমস্যা হবে না। তো দেখো এখন আমরা 10 নম্বর আর 11 নম্বর অঙ্কের সমাধান করব। আচ্ছা, এটা আসলে আমি তোমাদেরকে পুরোটাই করে দিব না, আমি শুধু তোমাদেরকে দেখাবো যে এই অঙ্কগুলো কিভাবে স্টার্ট করলে তোমরা ইজিলি এটা কমপ্লিট করতে পারবা। ঠিক আছে, তো দেখো এখানে কি করতে হবে, এখানে দেখো যে এই 2 কিন্তু মৌলিক সংখ্যা, এটা ঠিক আছে, 3 মৌলিক সংখ্যা ঠিক আছে, 5 ঠিক আছে, 6 কে কিন্তু ভাঙাতে হবে, তাই না? তার মানে পরের লাইনে গিয়ে তোমরা এই সবগুলো ঠিক রাখবা, আর এখানে 6 এর জায়গাতে লিখবা, যদি তোমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করো তাহলে এই সবগুলো ঠিক থাকবে, এটা ঠিক থাকবে, এটা ঠিক থাকবে, এটা ঠিক থাকবে, আর এখানে 6 হবে 3 × 2, তাহলে কিন্তু এই 3 × 2 এর উপর p লিখতে হবে। তারপরের লাইনে গিয়ে হবে 3 এর উপরে p এবং 2 এর উপরে p, তাই না? আর নিচে কি হবে, দেখো এই 10, এই 10 কে তোমরা নিচে কি করবা, এটা ঠিক থাকবে। আচ্ছা, এই 6 কে ভাঙাতে হবে, 6 কে 3 × 2 ভাঙাতে হবে, সেটার উপর পাওয়ার থাকবে 2p + 2, তাহলে এই পাওয়ারটা কিন্তু দুজনেই পাবে। তারপরে এই 10 কে ভাঙালে হবে হচ্ছে 5 × 2, তাই না? এই দুটো মৌলিক সংখ্যা, আর উপরে p আছে p, এই p টা কিন্তু পরবর্তী লাইনে গিয়ে 5ও পাবে, এই 2ও পাবে। আর এই 15 কে কি করতে হবে, এই যে দেখো 3 × 5 = 15, তাই না? এভাবে ভাঙালে এখানে কিউ আছে, কিউ থাকবে, পরবর্তী লাইনে গিয়ে 3 টু দ্য পাওয়ার কিউ ইন্টু 5 টু দ্য পাওয়ার কিউ। তারপরে কিন্তু তোমরা কি করতে পারো, সবগুলো মৌলিক সংখ্যা ভাঙানো হয়ে গেলে তোমরা কিন্তু ইজিলি সেম বেজের যে পাওয়ার গুলো থাকবে, সেম বেজ অর্থাৎ 2 যেগুলো থাকবে, 2 এর পাওয়ার গুলো উপরে যতগুলো 2 আছে 2 এর পাওয়ার গুলো যোগ করে দিবা, 3 যেগুলো আছে 3 গুলো যোগ করে দিবা, 5 এর যেগুলো আছে 5 গুলো যোগ করে দিবা, নিচেও সেম কাজ করবা। করার পরে এখন উপরে নিচে যে সবগুলো যোগ করা হয়ে গেল, এখন তোমরা কি করবা হচ্ছে উপরে আর নিচে 2 যেগুলো আছে, উপরের পাওয়ার 2 ঠিক থাকবে, আর নিচে যে 2 এর পাওয়ার সেটা হচ্ছে বিয়োগ হয়ে যাবে উপরে গেলে। হ্যাঁ, এভাবে 2 দুটো থাকবে, একটা লিখবা, লিখে উপরের পাওয়ারটা ঠিক রাখবা আর নিচের পাওয়ারটা মাইনাস করে দিবা। 5 এর ক্ষেত্রেও সেম, 3 এর ক্ষেত্রেও সেম। করার পরে ক্যালকুলেশন করার পর যেটা আসবে সেটা তোমাদের উত্তর আসবে। ঠিক আছে, আশা করি তোমরা এটা খুব ইজিলি করতে পারবা। যদি কেউ করতে না পারো আমাকে জানাবা, আমি তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
তারপরে দেখো 11 নম্বর অঙ্কে তোমরা সমাধান কিভাবে করবা, এটাও কিন্তু সেম। আমি তোমাদেরকে বলছিলাম যে এইভাবে কম্বাইনলি পাওয়ার থাকা মানে কিন্তু এই পাওয়ারটা দুটোর সাথে আসবে, এন এর এটার সাথেও আসবে, এই এনটা এটার সাথেও আসবে, এলটা এটার সাথেও আসবে, এলটা এটার সাথেও আসবে, এই এম এটার সাথেও আসবে, এটার সাথেও আসবে। অর্থাৎ পরের লাইনে কিন্তু হয়ে যাবে হচ্ছে এ টু দ্য পাওয়ার এল এন ডিভাইডেড এ টু দ্য পাওয়ার এম এন। হ্যাঁ, আর এখানে ইন্টু আছে, ইন্টু থাকবে এ টু দ্য পাওয়ার এম এল, আর এখানে থাকবে এ টু দ্য পাওয়ার এন এল ইন্টু এ টু দ্য পাওয়ার এন এম ইন্টু এ টু দ্য পাওয়ার এল এম। ঠিক আছে, এখন হচ্ছে দেখো উপরে পাওয়ার গুলো সেম, উপরে পাওয়ার গুলো সেম রেখে দিয়ে তোমরা কি যোগ করে দিবা, এটা যোগ এটা যোগ এটা, আর নিচে আবার পাওয়ার গুলো সেম আছে, তাহলে নিচে এটা যোগ এটা যোগ এটা করে দিবা। তারপরে এই দুটো পাওয়ার একটা লিখার পরে উপরে পাওয়ার গুলো আগে লিখবা, তারপরে নিচের পাওয়ারটা মাইনাস দিয়ে লিখে দিবা। তাহলে তোমাদের ইজিলি কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যদি কেউ করতে না পারো তাহলে একটু কমেন্টে জানাবা, কারণ কমেন্টে না জানালে তো আমি বুঝবো না যে তোমরা করতে পারলে কি পারলে না, তাই না? তো আমাকে কমেন্টে জানালে কিন্তু তোমরা যদি করতে না পারো ইন কেস, আমি তোমাদেরকে করে দেবো। ঠিক আছে, আচ্ছা। তো ঠিক আছে, চলো আমরা পরের প্রবলেম করি। আসলে আজকে হয়তো এই অধ্যায়টা শেষ করা যাবে না, পরবর্তী একটা ক্লাসে শেষ করতে হবে। তো যাই হোক, দেখা যাক আজকে কতদূর পর্যন্ত করা যায়। তো ঠিক আছে, চলো পরের প্রবলেমটা একটু সলভ করি। তো দেখো 12 আর 13 নম্বর অঙ্কের সমাধান কিভাবে করা যায়। 12 নম্বরটা দেখো কি করতে হবে। দেখো উপরে কিন্তু সবগুলোর বেজই সেম, সব এ। তাহলে কিন্তু আমরা উপরে কি করব, উপরের বেজ গুলো আমরা আগে যোগ করে নিব, সবগুলো যোগ করব। তারপরে নিচে দেখো নিচের বেজও কিন্তু সবগুলো সেম। ঠিক আছে, তাহলে নিচের বেজ গুলো সব যোগ করে নেব। নেওয়ার পরে আমাদের এখানে এর উপর একটা আসবে পাওয়ার এরকম, আর নিচে এর উপরে এরকম একটা পাওয়ার আসবে। তখন কিন্তু আমরা একটা এ রেখে এই পাওয়ারটা থেকে এর নিচের পাওয়ারটা বিয়োগ করে আনসারটা বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। তো দেখো এখন 13 নম্বর প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। আচ্ছা, 13 নম্বরটা দেখো, এই পাওয়ারটা কিন্তু এই দুটোর সাথে আসবে, অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার এ ইন্টু ওয়ান বাই এ বি হবে, আবার এক্স টু দ্য পাওয়ার বি ইন্টু ওয়ান বাই এ বি। ঠিক আছে, আহ, অনুরূপভাবে কিন্তু এখানে হবে এক্স টু দ্য পাওয়ার বি ইন্টু ওয়ান বাই বিসি ডিভাইডেড এখানে এক্স টু দ্য পাওয়ার সি ইন্টু ওয়ান বাই বিসি। আর এখানে ইন্টু আছে, এখানে ইন্টু দিয়ে দাও। আর এখানে দেখো এক্স টু দ্য পাওয়ার সি ইন্টু সি প্লাস এ থাকবে, আর এখানে এক্স টু দ্য পাওয়ার এ ইন্টু সি প্লাস এ আসবে। হ্যাঁ, এটা থাকবে। তারপরে দেখো এখানে এটা কিন্তু আসলে লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, তারপর দেখো এখানে এ কেটে গেলে এখানে এক্স এক্স টু দ্য পাওয়ার ওয়ান বাই বি, আর এখানে এক্স টু দ্য পাওয়ার হচ্ছে এ বি, বি কেটে গেলে ওয়ান বাই এ। তারপর এখানে ইন্টু এক্স টু দ্য পাওয়ার, দেখো এখানে বি কেটে গেলে হচ্ছে ওয়ান বাই সি, আর এখানে এক্স টু দ্য পাওয়ার সি, সি কেটে গেলে হচ্ছে ওয়ান বাই বি। ঠিক আছে, আর এখানে দেখো এক্স টু দ্য পাওয়ার সি স্কোয়ার প্লাস এ সি, আর নিচে থাকবে হচ্ছে এক্স টু দ্য পাওয়ার সি এ প্লাস এ স্কোয়ার, তাই না? আচ্ছা, এখন দেখো ওই যে উপরে কিন্তু তিনটা বেজ সেম, তাহলে তিনটা বেজের ক্ষেত্রে আমরা পাওয়ার গুলো যোগ করে দিব। আর হচ্ছে এই তিনটা বেজও সেম, তাহলে এই তিনটা বেজের পাওয়ার গুলো আমরা নিচে যোগ করে দিব। দেওয়ার পরে আমাদের যে ফলাফলটা আসবে সেটা আমরা এভাবে, এই দুটা বেজ সেম এবং তাদের মাঝে ভাগ চিহ্ন আছে, এই জন্য আমরা একটা বেজ লিখবো, আর উপরে পাওয়ারটা আগে লিখবো আর নিচের পাওয়ারটা মাইনাস দিয়ে পরে লিখবো। তারপরে ক্যালকুলেশন করলে তোমরা ইজিলি এটার আনসারটা বের করতে পারবা। ঠিক আছে, আচ্ছা। তো ঠিক আছে, চলো আর দু একটা প্রবলেম দেখি, দেখার পরে হয়তো এখানে এই ক্লাসটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো দেখো এখন আমরা এই 15 নম্বর অঙ্কের সমাধান করব। তো 15 নম্বর অঙ্কে বলছে এটা ইকুয়াল টু 1 দেখাতে হবে বা প্রমাণ করতে হবে। তো যাই হোক, তো লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করলে কি করতে হবে, এই পাওয়ারটা কিন্তু এই পি এর সাথে গুণ আকারে উপরে লিখতে হবে, তারপরে কিন্তু এই পাওয়ারটা আবার এই কিউ এর সাথে গুণ আকারে নিচেও লিখতে হবে, মানে গুণ করতে হবে। তারপরে আবার এখানেও সেম কাজ, এইটা কিন্তু এই কিউ এর সাথে গুণ করে উপরে লিখতে হবে, আবার এইটা হচ্ছে এই আর এর সাথে গুণ করে নিচে লিখতে হবে। আর এখানে তো ইন্টু আছে, এখানে আবার ইন্টু আছে, তো এখানে হচ্ছে এটার সাথে গুণ করে এটা উপরে লিখতে হবে, আর নিচে হচ্ছে এটার সাথে এইটা গুণ করে এখানে লিখতে হবে। তারপরে কি করতে হবে, তার পরের লাইনে আমাদের সবগুলোর বেস সেম, তার উপরে সবগুলো পাওয়ার যোগ করতে হবে, এটা যোগ এটা যোগ এটা, আর নিচে আবার হচ্ছে সবগুলোর বেস সেম, তাহলে এটা পাওয়ার যোগ এটার পাওয়ার যোগ এটার পাওয়ার, এই তিনটা পাওয়ার যোগ করে দিতে হবে। দেওয়ার পরে আমাদের এই দুটো বেস থেকে একটা বেস লিখে উপরে পাওয়ারটা থাকবে, মাইনাস নিচের পাওয়ার লিখলে আমাদের এই অঙ্কের সমাধানটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো ঠিক আছে, চলো আর একটা প্রবলেম করে আমরা আজকের ক্লাসে শেষ করে দিই। আমার মনে হয় একটু আগে আমি তোমাদের যে সমাধানটা দেখালাম, সম্ভবত 13 নম্বর ছিল। তো 13 নম্বর প্রবলেমে এরকম ছিল লাস্টে,
এক্স টু দ্য পাওয়ার সি বাই এক্স টু দ্য পাওয়ার এ। আর আমি তোমাদের এখানে লিখে দিয়েছিলাম সম্ভবত সি প্লাস এ। তো এখানে আসলে সি প্লাস এ হবে না, এখানে বইয়ে তোমরা দেখে নিবা 13 নম্বরের এখানে হচ্ছে 1 বাই সি এ, এটা হবে। ঠিক আছে, তো যাই হোক, এটা করলেও কিন্তু এটার সাথে এটা গুণ করে একবার লিখতে হবে, বা এটার সাথে এটা গুণ করে একবার লিখতে হবে, করে আমি যেভাবে দেখিয়েছিলাম ওইভাবেই এটা সমাধান করবা, হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, চলো আর একটা প্রবলেম সলভ করে আমরা আজকে ক্লাসটা শেষ করে দিই। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো এটা কিন্তু এই 16 নম্বর যে অঙ্কটা, এটা কিন্তু আজকে আমাদের এই ক্লাসের শেষ অঙ্ক। এটা এই অঙ্কের সমাধান করে আমরা আজকে ক্লাসটা শেষ করে দেবো আর কি। তো যাই হোক, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা দেখছো, আশা করি অনেক কিছু বুঝতে পারছো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি বুঝতে না পারো, কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে একটু কাইন্ডলি আমাকে জানাবা। আমাকে জানালে আমি তোমাদের জন্য স্পেশালি অঙ্কটা করে তোমাদের আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। হ্যাঁ, অথবা তোমাদের সাথে আমি যোগাযোগ করে, অথবা তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার সাথে যোগাযোগ করলে কিন্তু আমি তোমাদেরকে পার্সোনালি প্রবলেমগুলো সলভ করে দেবো। তো যাই হোক, তো চলো এই প্রবলেমটা সলভ করি। দেখো, এই ষোলো নম্বর অঙ্কে বলছে যে যদি এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু বি, বি টু দ্য পাওয়ার ইকুয়াল টু সি এবং সি টু দ্য পাওয়ার জেড ইকুয়াল টু এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আগে এগুলোকে একটু আমরা নাম্বারিং করি। ধরি এটা 1 নাম্বার, এটা 2, আর হচ্ছে এটা 3 নাম্বার। ঠিক আছে, আচ্ছা দেখো, 1 হতে পায়, দেখো 1 নম্বর হতে কি পাই, 1 হতে পাই হচ্ছে এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু বি, তাই না? আচ্ছা, এখন দেখো তো এই যে এ, এই 3 নাম্বার ইকুয়েশনে দেখো এ, এর একটা ভ্যালু দেওয়া আছে ইকুয়াল টু সি টু দ্য পাওয়ার জেড, তাই না? তো এই ভ্যালুটা এখানে বসাই দিই, সি টু দ্য পাওয়ার জেড, আর উপরে একটা এক্স ছিল, এক্স থাকবে ইকুয়াল টু বি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা এখানে লিখবো যে 3 হতে পাই, 3 নাম্বার ইকুয়েশন হতে পাই, তাই না? আচ্ছা, তারপরে দেখো এই যে এই সি, এই 2 নাম্বার ইকুয়েশনে কিন্তু সি এর একটা ভ্যালু আছে, সি ইকুয়াল টু কি, বি টু দ্য পাওয়ার ওয়াই, তাই না? তাহলে এখানে সি ইকুয়াল টু বি টু দ্য পাওয়ার ওয়াই বসাই দিব। আর এখানে দেখো হচ্ছে পাওয়ার একটা জেড ছিল, জেড, তার উপর পাওয়ার হচ্ছে একটা ছিল এক্স, তাহলে এখানে আমরা একটা এক্স দিয়ে দিব, আর এখানে হচ্ছে বি। তো এটা আমরা কিন্তু লিখতে পারি যে 2 হতে সি ইকুয়াল টু বি টু দ্য পাওয়ার ওয়াই বসিয়ে পাই, এটা লিখতে পারো, অথবা সংক্ষেপে এটাও লিখতে পারো, তোমাদের ইচ্ছা। ঠিক আছে, তো যাই হোক, দেখো এখন এখানে কি পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি বি টু দ্য পাওয়ার, এই যে পাওয়ারের উপর পাওয়ার, তার উপর পাওয়ার, তাহলে সবগুলো গুণ হয়ে যাবে, ওয়াই জেড এক্স ইকুয়াল টু বি। তো এটাকে একটু সাজায় লিখি, এক্স ওয়াই জেড ইকুয়াল টু বি। আচ্ছা দেখো, এখানেও বেস বি, এখানেও বেস বি। তো আমি কিন্তু তোমাদের একটা সূত্র দেখাইছিলাম এরকম, যে এ টু দ্য পাওয়ার যদি এক্স হয় ইকুয়াল টু এ টু দ্য পাওয়ার যদি এম হয়, তাহলে আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল টু এম, তাই না? দুই পাশে যদি বেস সেম হয়, তাহলে এই পাওয়ার গুলো সেম আমরা এটা লিখতে পারি। এটা আমি তোমাদেরকে একদম প্রথম ক্লাসে দেখাইছিলাম। তো যাই হোক, এখন তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, এখানে লিখতে পারবো হচ্ছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু, এখানে বি এর উপর কোনো পাওয়ার নেই মানে হচ্ছে 1 আছে, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, এটা কিন্তু আমরা দেখালাম। ঠিক আছে, তো যাই হোক, সূচকের এই দ্বিতীয় ক্লাসটা এই পর্যন্ত ছিল। এটাকে আর বেশি বর্ধিত করলাম না, বেশি বড় করলাম না। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্টে জানাবা। ঠিক আছে, আর যদি তোমাদের কোনো বিষয়ে কোনো টপিকের প্রবলেম থাকে, কেমিস্ট্রি হতে পারে, পদার্থ হতে পারে, অথবা ম্যাথ হতে পারে, হায়ার ম্যাথ হতে পারে, সেটা যদি তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের জন্য সেটা কিন্তু ভিডিও করে দিয়ে দিব। ঠিক আছে, তো যাই হোক, আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্টে জানাবা। আর যারা নতুন আছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।